যে আমার সবচেয়ে বলতে ভালো লাগে গল্প করি। বারবাকপুর থেকে শর্টে মানে কোরাপ ফর্মে বারাকপুর নাম আছে। বিষপুর অঞ্চলটাকে তিনি নাম দিলেন সেকেন্ড ক্যাপিটাল বিষপুর। তার মধ্যে কিন্তু এরকম বিপ্লব করা বা বিদ্রোহ করা কোনো রকম মনোভাব আগে ছিল না। বলা হয় ওর সঙ্গে একটা সম্পর্ক ছিল। যাই হোক, এই মেয়েটা কিন্তু ওকে ভালোবাসত। এই সময় আমার ঝাঁপিয়ে পড়তে হবে, বলে উনি নিজে একটা গান নিয়ে গিয়ে, রোডের গান নিয়ে গিয়ে বেরিয়ে যান, সবাইকে আহ্বান করে। কারণ এই যে আমাদের এখানে যে রাস্তাটা আছে পোর্ট ব্লেয়ার লেন, সেখানে সৈন্যরা থাকতো। কারা থাকতো না, পোর্ট ব্লেয়ার থেকে ফেরত আসা, আন্দামান থেকে ফেরত আসা সৈন্যরা এখানে থাকতো। শুধু ফাঁসি দেওয়া হয়নি, ওর বডিটাকে টাঙিয়ে রাখা হয়েছিল, যেটা এখন সেন্ট্রাল স্কুলের সামনে একটা গাছ আছে, সেই গাছে ওরা বলতো মনোরামপুর, সারাখ, চিচেগড়। চিচেগড়ে পড়ছে পোলতা, তারপর হচ্ছে বাঁকে বাজার, ওই ইসিয়াপুর, এরভাবে চললো ওদের নামগুলো। ওয়েলেসলির একটা কৃতিত্ব হচ্ছে চিড়ামোড়ের হিন্দু স্কুলটা। এই ব্যারাকপুর, এক্স্যাক্টলি ব্যারাকপুর যে স্পেলিংটা আছে, এই নামে একটা শহর আমরা পাই। এখান থেকে 22,000 কিলোমিটার দূরে সুদূর দক্ষিণ আমেরিকার ক্যারিবিয়ান উপসাগরের ছোট্ট দুটি দ্বীপ, ত্রিনিদাদ এবং টোবাগো অঞ্চলে। নমস্কার, আমরা নেই রোজকার 10টা-5টা দৌড়ে, আমরা আর্ট পৌড়ে। আর এই আর্ট পৌড়ে বা আট পৌড়ে আনাটাকে উদযাপন আমাদের চলতেই থাকবে। তার মধ্যে আজকের পর্বে আমরা যার কাছে এসে উপস্থিত হয়েছি, শ্রী শ্যামসুন্দর বসু। আর আজকে কি নিয়ে আলোচনা হবে সেটা নিয়ে কোনো রকম ভূমিকা, কোনো রকম শুরু, গৌরচন্দ্রিকা কিছুই আমি করব না, সেটা পুরোটাই জেঠুর দায়িত্ব। জেঠু করবে, জেঠুই আমাকে বলেছে এটা স্পেশালি। সুতরাং আর কোনো কথা না বাড়িয়ে জেঠুকেই বলবো যে কিভাবে আমরা শুরু করতে পারি আজকের কথাগুলো। আসলে ব্যাপারটা হলো, বিষয়টার মধ্যে বক্তাকে যদি সীমাবদ্ধ করে রাখা যায়, তাহলে সে শিকলে বাঁধা পাখির মতো, সে উঠতে পারে না। বিষয় বলে কোনো জিনিস নেই, কারণ আমাদের যদি সূত্র সেই এক জায়গা থেকে হয়, তাহলে সমস্ত বিষয়গুলো যেন মনে হবে আলাদা আলাদা চোখের মধ্যে, কিন্তু আসলে এটা একই সূত্র থেকে তৈরি হয়েছে। আসলে বিষয়টা হলো কি বিষয় বলবো, এটা একটা বিষয়। তো এটা আলোচনার প্রথমেই আমি বলি যে আমার সবচেয়ে বলতে ভালো লাগে গল্প করি। ইংল্যান্ডে একটা সময়ে লর্ড লেডিরা যখন বল ডান্সে যেতেন, তাদের ছেলেপেলেদের দেখাশোনা করবে কি একটা সমস্যা ছিল। তখন তারা ঠিক করলো ছেলেপেলেদের শান্ত রাখতে একদল লোককে তারা নিয়ে এলো, তাদের নাম ছিল স্টোরি টেলার। এই স্টোরি টেলাররা তাদেরকে অদ্ভুত ম্যাজিক তাদের গল্পের বুনিয়াদের মধ্যে তাদের আটকে রেখে দিত। আমারও ঠিক সেমনি স্টোরি টেলার হতে ইচ্ছে করে, তাই সমস্ত যা বলবো সবটাই যেন গল্প। আসলে আমরা বিষয়ের বাঁধ ভেঙে দিয়ে আমরা এমন একটা জায়গায় যাই যেখান থেকে শুরু, সূত্রপাত, ফাউন্ডেশন। আমরা কোথা থেকে এলাম, কোথায় যাব, কিভাবে এলাম, অজস্র প্রশ্ন আমাদের মাথায় নাড়া দেয়। এই যে বিশাল ব্রহ্মাণ্ড আমরা দেখি, আমি যাকেই তাকে জিজ্ঞেস করি তুমি কি ওপর দিকে একবার তাকাও, সে বললো কেন, ওপর দিকে কী প্রয়োজন আছে। আসলে ওপর দিকে কিন্তু একটা সুবিধা আছে, সেটা হচ্ছে প্রকৃতিকে সরাসরি ওপর দিকেই দেখা যায়। নিচে তো মাটি, তাও আমাদের এই ঘাসের মধ্যে কংক্রিট সিমেন্টের জঙ্গলে ভরা, চারদিকে দেখো গাছপালার মধ্যেও এত বাড়ি, স্কাই ক্যাপার ভর্তি, একমাত্র আকাশটাই ফাঁকা আছে, তবু ওখানে দেখা যায় নীল। যে নীলটা কি আকাশ,
সত্যি রং ওটার? বিজ্ঞানীরা বললেন না না, ওটা একটা ইলিউশন, ভ্রম, নীল বলে কিছু নেই। আসলে আমাদের এই আবহাওয়ার মধ্যে এত ধূলিকণা রয়েছে, এরোসল, নানা রকমের ধূলিকণা, তার রিফ্লেকশনের একটা প্রভাবে এটা দেখলে মনে হয় কালো, নীল। কিন্তু আসলে চাঁদে যদি যাই আমরা, তাহলে দিন হোক আর রাত হোক, আকাশটা সবসময় অন্ধকার, শুধু উজ্জ্বল তারাগুলো বা উজ্জ্বল জ্যোতিষ্ক বা যা সূর্যের আলো পড়ছে সেগুলো উজ্জ্বল দেখা যাবে। এই আমার প্রথম কথা। কেন না, আমি খুব ভালো লাগে যে আমাদের একটা প্রাচীন শাস্ত্র ছিল অ্যাস্ট্রোনমি। আমার ঠাকুরদা বা ঠাকুমা এরা আমাদের ছাদে নিয়ে গিয়ে দেখাতেন আকাশ, নক্ষত্র কীরকম দেখতে, তার নাম কি, কি করে তারা, পিটপিট করে কেমন তাকায়, অজস্র প্রশ্ন। ছোটোবেলায় এরকম দেখতে দেখতে অবাক হয়ে যেতাম, অনেক স্বপ্নের দিকে চলে যেতাম, কিন্তু এখন আর সেগুলো নেই। আসলে আমি পরে জানলাম রবীন্দ্রনাথকে তার বাবা ডালহৌসিতে নিয়ে গিয়ে মহর্ষি দেবেন্দ্রনাথ আকাশ দেখিয়েছিলেন। রবীন্দ্রনাথ তখন বুঝতে পেরেছিলেন, বলেছিলেন যে আমি জানতাম না প্রকৃতির এত সুন্দর এই আকাশের মধ্যে লুকিয়ে আছে। আকাশের তারাগুলোর মধ্যে কত কথা, কত তাদের মধ্যে যে না বলার চেষ্টা, এটা রয়ে গেছে, আমরা চেষ্টাও করি না। আমি কবি ঠিকই, কিন্তু এই কল্পনা শক্তি সব কিছুর মধ্যে রয়েছে। রবীন্দ্রনাথ কিন্তু একদিন বিশাল বড় একজন ভালো বিজ্ঞানী হবার চেষ্টা করেছিলেন, এবং আমরা মনে হয় তার বিজ্ঞানের প্রবন্ধ পড়ে তিনি একটা বিরাট বিজ্ঞানী। কারণ অনেকেই জানেন না, বিশ্ব পরিচয় পড়লে বুঝতে পারবেন যে তার বিজ্ঞানের পরিধি কতটা বড়। এই বলতে বলতে আমরা চলে এলাম রবীন্দ্রনাথকে। না, রবীন্দ্রনাথকে মতো থামবো না, আমরা এবার যাই আরও অনেক জায়গায়। আমি ব্যারাকপুরে থাকি প্রায় 1952 সাল থেকে। তখন ক্লাস 2-এ পড়া ছেলে, দূর দেশ থেকে আসা, বাংলাদেশে সব ছেড়ে চুড়ে এখানে আমার আসা। আমরা প্রায় এখন তো বলা যাবে প্রায় 70-75 বছর ধরে ব্যারাকপুরকে দেখছি। অদ্ভুত শহর। আমরা ইতিহাস কী তা জানতাম না ছোটোবেলা থেকে, দেখতাম ছোটোবেলায় যে ঘটনাগুলো, যে দৃশ্যগুলো, রাস্তাঘাট, পথ যত কিছু আছে, মন্দির, যার যত কিছু আছে সাক্ষী হিসেবে, সেগুলো এখন অনেক কিছু পথ পরিবর্তন হয়ে গেছে। আমাকে অনেক অনুরোধ করেছিলেন যে ব্যারাকপুরে তো একটা ইতিহাস লেখা যায়। হ্যাঁ, ব্যারাকপুরের ইতিহাস তো খুব সমৃদ্ধ ইতিহাস। তা কোন জায়গায় যাবো ব্যারাকপুরে? ব্যারাকপুরে তো শুধু ব্যারাকপুরের নামটা এলো কেন, এটা নিয়ে জানতেও একটা অনেক দূর যেতে হবে। ব্যারাকপুর নামটা দু রকমভাবে বলা যায়। আমরা ব্যারাকপুর জানি বয়াকার, রয়াকার ক, পয়সু র, এটা অনেক জায়গায় দেখা যায়। আমরা জানতাম ব্যারাকপুর, কিন্তু নামটা যে ব্যারাকপুর এটা হলো কী করে? আবার কেউ বলে এটার নাম BARRACKPORE, ব্যারাকপুর। এই দুটো কি একই? হ্যাঁ, স্থান হিসেবে তো একই, জিওগ্রাফিক্যাল পজিশন, এর ল্যাটিচিউড লংগিচিউড সব দিক থেকে একই, এটাই ব্যারাকপুর। নামটা আলাদা, হ্যাঁ, কিন্তু আসল নাম কিন্তু এটা, পুরনো লোকরা কিন্তু বলে এই জায়গাটার নাম কিন্তু অন্য। কী নাম? আমরা খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম আমাদের জমি জমা যে সমস্ত দলিল দস্তাবেজ থেকে, এটার নাম ছিল চানক। চানক, চানক কেন কেন জানি না, তবে অধ্যাপক সুকুমার সেন তার নামে বিশাল বলেছেন চানকের অর্থ হলো জাগ্রত গ্রাম, ভাইব্রেন্ট ভিলেজ। যেমন কসবা, কসবা হচ্ছে সমৃদ্ধ ভিলেজ, সমৃদ্ধ গ্রাম। যাই হোক, আমরা এই চাণকের পরিচয় পেলাম মনসা মঙ্গল বিপ্রদাস পিল্লাইয়ের লেখা 1415 শতাব্দীর 1495 সালের সন্ধ্যা লেখা। সেই যখন বহুলা লেখিন্দর এখানের উপর দিয়ে যাচ্ছেন গঙ্গার উপর থেকে, সেই জায়গাগুলোর নামকরণ করছেন, ভৌগোলিক রেখাগুলো, তার মধ্যে চাণক আমরা পাই। এবং চাণকের পাশেই আমরা জানি আজকে টিটাগড় বলে একটি জায়গা আছে, এর পুরনো নাম ছিল বুরুনিয়া। বুরুনিয়া অর্থটা কি, মানে যেসব মানুষ, কিছু মানুষ ছিল দস্যুবৃত্তি করতো, তারা জলের মধ্যে ডুবে যেত। এটা কথ্য হয়েছে, মিথ কিনা জানি না, তবে ওই মনসা মঙ্গলের মধ্যে কিন্তু বুরুনিয়ার কথাটা লেখা আছে। এই নয় অনেক বিস্তর ব্যাপার, সেটা আলোচনা করতে সময় লাগবে অনেক দীর্ঘদিনের জন্য। আমরা আর একটু চলে যাই। এখানে 1907 সালে একটা মাটির খোঁজ করতে গিয়ে দেখা গেল যে এখানকার একদিনের রাজা বাংলার বিজয় সেন, যারা সামন্ত সেনার প্রভু, যারা এসেছিল কর্ণাটক থেকে, বললাল সেনের বাবা, তার একটা প্লেক সংস্কৃতে লেখা এই
কপার প্লেট পাওয়া যায় বাংলা এই আমাদের ব্যারাকপুরে, সেখানে তার স্তুতি বাক্য লেখা ছিল। আমরা সেই স্তুতি বাক্য হিসেবে পাই যে তার অরিজিনাল রাজধানী বাংলার ছিল সেই সময় গড়, বিক্রমপুর যাকে বলা হয় বাংলাদেশে। আর তিনি তার সেকেন্ড রাজধানী হিসেবে যেহেতু এই অঞ্চলটা তিনি অধিকার করেছেন, বিষপুর অঞ্চলটাকে তিনি নাম দিলেন সেকেন্ড ক্যাপিটাল বিষপুর। এবং এই বিষপুরের জন্যে এই সীমানাটাকে আমরা ওই কপার প্লেটের মধ্যে লেখা আছে। এরপর আমরা মোগল সাম্রাজ্য যখন যাই তখন দেখলাম এখানে গৌড়ের যারা এসেছিলেন তুর্কিস্তান থেকে যে সমস্ত শাহরা, তার মধ্যে একজন রুকুদ্দিন বারবাক শাহ, তিনি এখানে আগে প্রথমে এখানকার গভর্নর ছিলেন হুগলির, পরে তিনি এখানকার শাহ হয়েছিলেন বাংলার। তিনি খুব বিচক্ষণ লোক, ধর্মনিরপেক্ষ, ভীষণ শিক্ষাবিদ, ধর্মের ওপর তার ভীষণ মানে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের ওপর তার প্রচণ্ড প্রভাব, প্রত্যেককে ভালোবাসতেন এবং শিক্ষা দীক্ষা বিস্তারে তিনি একটা বিরাট ভূমিকা নিয়েছিলেন অন্তত এই অঞ্চলে। মালাধার বোস এবং আরও অনেক বড় বড় কবি তার সময় জন্ম নিয়েছিল। তিনি খাজনা আদায়ের হিসেবে এইসব অঞ্চলগুলোকে কতগুলো মহলে ভাগ করেছিলেন। তার মধ্যে একটা মহল ছিল এই অঞ্চলের কলকাতা, বাঁকুড়া এবং বারবাকপুর। এটা কিন্তু ফিসক্যাল ডিভিশন, মানে কোনো জিওগ্রাফিক্যাল পজিশন না, মানে খাজনা আদায়ের জন্যে। পরবর্তীকালে দেখা গেল এই বারবাকপুর নামটা আস্তে আস্তে লোকের মুখে জনসমক্ষে এটা বারবাকপুর থেকে শর্টে মানে করাপ্ট ফর্মে বারাকপুর নাম আসে। কিন্তু এর কোনো তথ্য আমরা সঠিক নির্ধারণ করতে পারি না, কারণ যে সমস্ত তথ্য মৌলিক তথ্য আমরা পাই দলিল দস্তাবেজ থেকে, সেখানে কোনো লেখাপত্র নেই। যাই হোক, এটা হলো বারাকপুরের একটা জানার অংশ। এরপরে আমরা জানি সবাই 1772 সালে ইস্ট ইন্ডিয়ান কোম্পানি তারা এখানে একটি সেনানিবাস করেছিলেন। তারা এখানে রাজত্ব করার প্রাককালে এই সেনানিবাসটা তৈরি হয় 1772 এবং ইট ইজ ওল্ডেস্ট ক্যান্টনমেন্ট ইন ইন্ডিয়া। যত ভারতবর্ষে ক্যান্টনমেন্ট আছে তার মধ্যে এটা আদি। এইখানে থেকে তারা যখন বসলেন, যেহেতু ব্যারাক মানে হচ্ছে সেনা ছাউনি, তাই এই পত্তনটা জায়গা নাম দিলেন ব্যারাক থেকে ব্যারাকপুর। পুর অর্থ যেখানে স্থান, সংস্কৃত ওয়ার্ড এটা। পুর বা ওয়ারা বা পুরম এই সমস্ত শব্দগুলো আমরা সাফিক্স করে রেখেছি, সেগুলো দিয়ে আমাদের স্থান নাম হতো। যাই হোক, এটা হলো ব্যারাকপুর BARACK PORE, ব্রিটিশ নাম। ব্যারাকপুরের পত্তনের একটা ছোট্ট ইতিহাস। আমরা কিন্তু শুধু এই জায়গায় থেমে থাকবো না, তার কারণ হচ্ছে এখানকার ভৌগোলিক ইতিহাস, তারপরে রাজনৈতিক ইতিহাস, অর্থনৈতিক ইতিহাস, বিভিন্ন ধরনের শ্রেণী বিন্যাস, এই লেবার ডিভিশন অফ লেবার এখানে ছিল, সেগুলোও জানবার চেষ্টা করব। ধরুন আমরা যাই ব্যারাকপুর রেলওয়ে স্টেশন, যেটা কমিউনিকেশনের জন্য প্রথম স্থাপন হয় 1864-65 সালে এখানে। তখনকার স্টেশনগুলো কী নাম ছিল, তখনকার স্টেশনে এখানকার রেলের জমির কী দাম ছিল, একটা মোটামুটি আমরা গবেষণাপত্র থেকে পাচ্ছি। আমি নামগুলো বলছি। প্রথমে শুরু হয়েছিল নারকেলডাঙ্গা রোড, এখান থেকে বেলগাছিয়া রোড, বেলগাছিয়া রোড থেকে দমদম রোড, দমদম রোড থেকে টিটাগড় রোড, টিটাগড় রোড থেকে ব্যারাকপুর, ব্যারাকপুর থেকে ভুটপাড়া, ভুটপাড়া থেকে কাঁঠালপাড়া, কাঁঠালপাড়া থেকে রানাঘাট, রানাঘাট থেকে মুত্তারি, মুত্তারি থেকে কুমার রিভার, কুমার রিভার থেকে গঙ্গা পদ্মা, এই পর্যন্ত বিস্তৃত। এবং সেখানে যে যখন লাইন পাতা হচ্ছে, জমির একটা দাম মোটামুটি পাওয়া গেল। আমরা ইন্টারেস্টেড অ্যাবাউট ব্যারাকপুর। ব্যারাকপুর আমরা দেখি সেই সময় 1853-54 সাল নাগাদ যখন জমি এখানে অ্যাকোয়ার করা হচ্ছে, তখন দাম কত ছিল। টিটাগড় থেকে ব্যারাকপুরের মধ্যে জমির দাম ছিল পার বিঘে 298 টাকা। আমরা ভাবতেও পারবেন 298 টাকা টিটাগড় থেকে ব্যারাকপুর। তার মানে এটা বুঝতে হবে যে টিটাগড় থেকে ব্যারাকপুর একটু বর্ধিষ্ণু অঞ্চল, তার কারণ হচ্ছে এখানে দামটা বেশি। যখনই টিটাগড় থেকে ব্যারাকপুর ছেড়ে চলে গেল ব্যারাকপুর থেকে ভাটপাড়ার দিকে, তখন এই দামটা পার বিঘে হয়ে গেল 61 টাকা। তার মানে জলা জায়গা ছিল। এবং আমরা একটা জিনিস খেয়াল করতে পারি যে যখন শিয়ালদা থেকে ট্রেনটা ছাড়ে ব্যারাকপুর আসে, তার দুপাশে দেখা যাবে ডিচ করা, অর্থাৎ জল করা, মানে এখান থেকে মাটিগুলো তুলে এক্সকাভেট করে এখানে
উঁচু করা হয়েছিল। এটা একটা মানে লাইন পাতার শ্রেয়। এছাড়া একটা রাস্তাও ছিল, রাস্তাটা আমরা জানি যেটা ব্যারাকপুর ট্রাং রোড বলে, এটা কিন্তু অনেক পরের ব্যাপার, ব্রিটিশরা আসার পর। এখানে কিন্তু জিটি রোড শেরশাহর আমলে সেটা কিন্তু শেষ হয়ে যেত চাঁপদানি ঘাট এসে, মানে গঙ্গার ওপারে। ওখান থেকে একটা এসে আমাদের ইছাপুরের ওপারে মাখিবাজার যেটা বলা হতো সেই পর্যন্ত আটকে যেত। মাখিবাজার এই কারণে বলা হতো গঙ্গাটা সেখানে এখনও দেখা যাবে বাঁক মেরেছে, এই জন্য এটার নাম মাখিবাজার, যেটা বর্তমানে ইছাপুর বলা হয়। তখনও টুইন সিটি ছিল, ইছাপুর নবাবগঞ্জ, আর সেই সময় বলা হতো বাকিবাজার ইস্তিয়াপুর, দুটো আলাদা, একটা হচ্ছে গঙ্গার এপারে আর একটা খালের ওপারে। এনিওয়ে এই রাস্তাটার থেকে এই গঙ্গা পার হয়ে একটা রাস্তা পুরো ইছাপুর দিয়ে বেরিয়েছে, কন্ডাদার হয়ে, তারপরে বাদামতলা হয়ে, পুরো হয়ে একদম পুরোপুরি ওল্ড কালকাটা রোড, পুরনো রাস্তা, এর সঙ্গে মিলে সোজা চলে গেছে নলবন। নলবন মানে সল্টলেক, এখন আধুনিক সল্টলেক, এই নলবন পর্যন্ত। কলকাতায় আবার এটা তখনকার পেছনের রাস্তা, এবং এইটা দিয়েই সিরাজদৌল্লা হোক বা যারা মোগলরা হোক এখানে আক্রমণ চালাতো। আর এই রাস্তাটা ব্রিটিশরা করে, বিটি রোড, এটা অনেক পরে কাঁচা রাস্তা, যে রাস্তার উপর দিয়ে এখানে শ্যামবাজার পর্যন্ত রাস্তাটা ছিল। তারপরে এখানে খাল থাকার জন্যে, মারাঠা ব্রিজ থাকার জন্যে ওটা একটা ব্রিজ করা হয়েছিল যেটার নাম ব্যারাকপুর ব্রিজ। একটু মানে ইতিহাসের দিকটা আসি, মানে তুমি মনসামঙ্গলের উল্লেখের কথাটা বললে ব্যারাকপুরের, তারপর থেকে উল্লেখযোগ্য ব্যারাকপুরের আর কিছু ইতিহাস, মানে সেটা কি একদম ডিরেক্ট আমরা ব্রিটিশেরা এসেই পাচ্ছি না, তার আগে কিছু আরো উল্লেখযোগ্য কিছুর কথা মনে পড়ছে? উল্লেখযোগ্য বলতে তো অনেক ঘটনা ছিল, তার মধ্যে যেটা ঐতিহাসিক ঘটনা, সেটা হচ্ছে এখানে সেনানিবাস হওয়ার পর 1772 সাল থেকে বিভিন্ন ধরনের মানুষ, বিশেষ করে আমাদের ভারতীয় মানুষ, উত্তর ভারত থেকে সৈন্য পদে কাজ করবার জন্য এখানে আসতেন। এটা একটা বিরাট সংখ্যায় তারা আসতেন, এবং এখান থেকে তারা মার্চ করতেন। আমরা যারা পুরনো লোক দেখেছেন, এখান থেকে তারা মার্চ করতেন, গিয়ে গিয়ে আমাদের যে জাফরপুরে একটা চাঁদমারি ছিল যেখানে টার্গেট, সেই পর্যন্ত তারা হেঁটে যেতেন। এবং এই নিয়ে অনেক ঘটনাও ঘটেছে, আমরা জানি যে তারা ওই মানে ফসলের ক্ষেতের মধ্যে দিয়ে যেতেন বলে কৃষকদের সঙ্গে একটা গণ্ডগোল হয়েছিল, যাই হোক সেগুলো পরে মিটে গেছে। এরকম অজস্র টুকটাক ঘটনা পাওয়া যায়। কিন্তু যেটা ঐতিহাসিক ঘটনা সেটা হচ্ছে 1857 সালে যে বিদ্রোহের ঘটনা আমরা শুনতে পাই, যেটাকে আমরা সিপাহী বিদ্রোহ বলে জানি, তার সূত্রপাত কিন্তু ব্যারাকপুর। ব্যারাকপুর আমরা জানি 34 নম্বর বেঙ্গল নেটিভ ইনফ্যান্ট্রি একটা আর্মি রেজিমেন্ট। এই রেজিমেন্টের একজন সৈনিক যার নাম মঙ্গল পাণ্ডে, এবং আরও অনেকেই ছিলেন তার মধ্যে। তিনি দীর্ঘদিন ধরে এখানে আছেন, এবং আমরা কতগুলো ব্যাপার যেগুলো আমরা জানতাম না ঐতিহাসিকভাবে মেনে নিচ্ছি। সেটা হচ্ছে তার মধ্যে কিন্তু এরকম বিপ্লব করা বা বিদ্রোহ করা কোনো রকম মনোভাব আগে ছিল না। অনেকে বলেন ঐতিহাসিকরা যে একটা টোটা তৈরি করা হয়েছিল হিন্দু মুসলমান বিভেদের জন্যে, দমদম অর্ডিন্যান্স ফ্যাক্টরি তৈরি করা হতো শুয়োর এবং গৌরী চর্বি দিয়ে। এটাও কিন্তু খানিকটা কারণ হতে পারে, কিন্তু এটা খুব একটা বিশ্বাসযোগ্য না। তার কারণ হচ্ছে এখানে তার সত্ত্বেও কতগুলো রাজনৈতিক ঘটনা ঘটেছিল, সেটা আমরা একটু বলি। মঙ্গল পাণ্ডে আসলে ইউপির বস্তি অঞ্চল, সেখানে অধিবাসী ছিল, খুব ডেস্টিটিউট, মানে তখন ওখানে বস্তিতে কৃষকদের অবস্থা তো খারাপ, তার চেয়েও খারাপ হচ্ছে যে তন্তুবাই এরা উইভার, কারণ ম্যানচেস্টারে মেকানাইজ মিলে যখন কাপড় এসে গেছে তখন দেশীয় বুনটটা একদম মার খেয়ে গেল। ওরা ইচ্ছা করে এখানে নিয়ে আসতো, দামটা কমিয়ে দিয়ে এদের বাজারটাকে নষ্ট করে দেওয়া। এই যে বেকারিত্ব, এর ফলে দলে দলে লোক খুব খামনে চাকরির জন্যে এই সৈন্য পদে মানে যোগদান করেছিল। তো এরা এইভাবে এসেছিল, কারণ উনি হচ্ছেন ব্রাহ্মণ, সাধারণত ব্রাহ্মণরা যুদ্ধ বিগ্রহ করে না আমরা জানি। যাই হোক, পরে কী ঘটনা ঘটেছিল আমরা একটি লোকের নাম পাই ইতিহাস থেকে, এটা হচ্ছে নাক্কি খান। নাক্কি খান হচ্ছে ওই মঙ্গল পাণ্ডের বন্ধু ছোটোবেলায়, মুসলিম, এবং উনি ওয়াইবা বিদ্রোহের একটা অংশে উনি যোগদান করেন।
ওয়াইবা বিদ্রোহ মানে তখন মুসলিমদের একটা রিফর্মেশন, এই আন্দোলনে যুক্ত ছিলেন। এবং সচরাচর তখনকার দিনে কোনো আন্দোলনই হোক, যে হিন্দুদের হোক আর মুসলিমদের হোক, যেটা সবসময় ব্রিটিশ বিরোধী ছিল। তো ও যখন জানতে পারলো, ওর ইচ্ছে ছিল না যে মঙ্গল সেনা পদে যোগ দিক, কারণ চায়নি ব্রিটিশদের গোলামি করতে। তা সত্ত্বেও ও এসেছিল, কিন্তু ওর মনে ছিল যে ওর নিশ্চয়ই আমার যে কথাগুলোকে বলতে পারবো, তাই ছদ্মবেশে প্রায় ও এখানে আসতো। এবং যে প্রফেশনটা ও মানে নিত, আশ্রয় নিত ছদ্মবেশ হওয়ার, এটা হচ্ছে একটা সেলসম্যান। এবং গাঁজা বিক্রি করবার নাম করে ও এখানে একটা গলিতে আসতো, ঠিক আমাদের এখন সুকান্ত সদনের ঠিক উল্টো দিকে, যেটা আমরা মঙ্গল পাণ্ডে সদনে বলি, যাকে আগে গাঁজা রাস্তা বলা হতো না, গাঁজা গলি বলা হতো, সেইটাতে একটা গাঁজার দোকান ছিল। সেইখানে ও ক্যামোফ্লেজ করে আসতো এবং দেওয়ার নাম করে, এবং মঙ্গল পাণ্ডে ঠিক এইভাবে ওর সঙ্গে দেখা করতো, ওর কথা বলতো, এবং এখানে অনেকক্ষণ কথাবার্তা পড়তো। এটা ব্রিটিশদের কর্ণগোচর হয়। ব্রিটিশরা জানতে পারে একটা লোক এসে ওকে নানা রকম কথা বলে। তখন একদিন ওকে ধরে, নাকি খানকে ধরে নিয়ে যায় ব্রিটিশরা, একজন কর্নেল নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। ও তখন বলে যে দেখো, আমি তো ওখানে যাই না, আমার দেশের লোক, আমি সেই জন্য এখানে আসে বলে আমি কথাবার্তা বলতে আসি, যে দেশজ ভাই বলে। এছাড়া আমার সেলসম্যানের প্রফেশন। ও একটা ব্রিটিশদের একটা সার্টিফিকেট দেখায়, এই সার্টিফিকেট দেখেও অসন্তুষ্ট হয়েও ওর ওপর কিছু করতে পারে না। যাই হোক, এটা হচ্ছে প্রথম পর্বে। এছাড়া আর একজন লোক, আমাদের এখানকার একজন জমিদার ব্যারাকপুরের, হেম মুখার্জি, তার প্রায় ঠাকুরদার সমান মহারাজ মুখার্জি বলে একজন ভদ্রলোক, তিনি এখানে সেনানিবাসে ব্রাহ্মণের জন্যে উনি রান্না করতেন। তা কিছুদিন পর রান্নার কাজ যে কারণে হোক উনি ছেড়ে দেন। ছেড়ে দিয়ে মনিরামপুরে ওই পুরনো অঞ্চলে একটা মিষ্টির দোকান করেন, এবং সেই মিষ্টির দোকানে এখানকার অনেক সৈন্যরা অফ টাইমে তারা যেত ওই সিঙ্গাড়া ফিঙ্গাড়া খেতে, বা দেশি মিষ্টি খেতে, যেটা ব্যারাকে পাওয়া যেত না। মঙ্গল পাণ্ডে ওখানে যেত, এবং এইখানে একটা গোপন সংগঠন তৈরি হয়, যেখানে মঙ্গল পাণ্ডে, নাক্কি খাঁ, এখানকার লোকাল জমিদারদের প্রতিভু, আমাদের বহরমপুর রেজিমেন্টের যে সমস্ত লক্ষণ সিং ফিং এরা ছিল, এরাও রেজিমেন্টের লোক, এরা এখানে আসতো। একটা গোপন রাজনৈতিক একটা সংগঠন ছিল, হিন্দু সভা বলে এরকম। তো যাই হোক, যে নামেই হোক, এদের উদ্দেশ্য ছিল ব্রিটিশ শাসনকে উৎখাত করা। যাই হোক, এই নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে, অনেক মানে তথ্যের অভাব। মোটামুটি এরা আমরা জানতে পেরেছি, এবং এইটার একটা ইনফ্লুয়েন্স ওনার উপর ছিল। মঙ্গল পাণ্ডে অনেক চেষ্টা করেছিলেন যে অন্য সতীর্থদের বোঝাবার জন্যে, এবং তিনি প্রায় দিন, মানে ছুটির দিনকে উনি যেতেন কলকাতাতে একটা জায়গায়। সেখানে আমরা শুনতে পাই যে ওখান থেকে কিছু তলোয়ার বা অস্ত্র এরকম তৈরি করতে দিতেন, এবং সেগুলো নিতেন। আমি জানি না তলোয়ারটা কেন নিতেন, কিন্তু তলোয়ার ওনার এতে হেফাজতে পাওয়া গেছে। এবং আর একটা ঘটনা পাওয়া যায়, সেটা হচ্ছে মঙ্গল পাণ্ডে যখন প্রায় চান করতেন, এবং একটা শিব মন্দির আছে, আপনারা দেখবেন এই যে চার্চের ঠিক উল্টো দিকে এখন শিব মন্দিরটা আছে, ওই মন্দিরে উনি পুজো টুজো দিতেন। একদিন দেখলেন যে চান করতে গিয়ে নিশান ঘাটে, তখন নিশান ঘাট নাম ছিল না, ঘাট ছিল আর কি, ওই নিশান ঘাটে একটি মহিলা মানে ভেসে আসছে খুব বিবস্ত্রভাবে। মনে হচ্ছে কেউ না ওকে ঠেলে ফেলে দিয়েছে, বা ও আত্মহত্যার জন্য জল থেকে পড়ে গেছে। তা তাকে ও বাইরে নিয়ে আসে, এবং তাকে সেবা টেবা করে সুস্থ করে জানতে পারে যে ওর স্বামীও অত্যাচার করতো, এবং আরেক জায়গায় ওকে নিয়ে যাচ্ছিল। ও সেইটা থেকে বাঁচতে গঙ্গায় ঝাঁপ দেয় এবং শ্বাস রেখে না আসে। এবং এই মেয়েটার সঙ্গে অনেক দীর্ঘদিন ওর আলাপ ছিল, বলা হয় ওর সঙ্গে একটা সম্পর্ক ছিল। যাই হোক, এই মেয়েটি কিন্তু ওকে ভালোবাসত। কিন্তু এই মেয়েটির ইতিহাসের কী পরিচয় আমরা একটু পরে জানবো। এটা হচ্ছে এর মধ্যে অনেক ঘটনা ঘটে গেছে। মঙ্গল পাণ্ডে একটা দিন স্থির করে ফেললো, অনেক দিন ধরে দেখেছে রবিবার হলে পরে সাহেবরা সাধারণত চার্চে যায়, এবং রাত্রেবেলা বল টলে
বা গান বাজনার জন্যে থাকে না। এবং সেই সময়টা একটা খুব উপযুক্ত সময় যদি ওই আলমারিটা যেখানে অস্ত্র থাকে সেটা রেড করা, এবং এই করেও মোটামুটি সবাইকে খবর টবর দিয়ে একটা গোপনভাবে রেখেছে যে এরকম একটা ঘটনা ঘটতে পারে, সবাই আশঙ্কা করছে, কিন্তু নির্দিষ্টভাবে কী করবে এরকম কোনো প্ল্যান ওর মধ্যে ছিল না। তো ওই শনিবার দিনকে সম্ভবত 29শে মার্চ হবে, সেই দিনকে উনি সকালবেলা যে সবাই ওখান দিকে নল পরিষ্কারের জন্যে ওই আলমারিটা খুলে দেওয়া হয়, সেই নল পরিষ্কার করছিল, এবং তখন উনি সবাইকে উত্তেজিত করেন, এই হচ্ছে উপযুক্ত সময়, এই বন্ধু যদি আমরা নিতে না পারি তাহলে আমরা আর কিছু করতে পারবো না, এই সময় আমার ঝাঁপিয়ে পড়তে হবে বলে উনি নিজে একটা গান নিয়ে গিয়ে, লোডেড গান নিয়ে গিয়ে বেরিয়ে যান, সবাইকে আহ্বান করে, কিন্তু সেই আওয়াজে খুব একটা লোক মানে তার সাড়া দেয় না। যাই হোক, তখন তিনি একটা মানে খুব টেম্পোতে চলে গেছেন, উত্তেজিত অবস্থাতে তিনি তখন চিৎকার করে ওই বাংলোগুলোতে যেখানে সাহেবরা থাকে সেই সব অঞ্চল ঘুরছেন, এবং যখনই যাকে সামনে পাচ্ছেন ওদের সবচেয়ে উইলিয়াম বক বলে একজনকে সামনে থেকে তাকে ফায়ারিং করে, এবং এইভাবে উত্তেজিত সবাইকে চিৎকার করে বলে তোমরা নেমে যাও, এই লাল কুত্তাদের আমরা এখানে রাখবো না বলে তার শুরু করে। কিন্তু দীর্ঘক্ষণ দেখা যায় এরই মধ্যে ওরা খবর পেয়ে চলে আসে, এবং মঙ্গল বেশিক্ষণ এই কাজ করতে পারে না, একটা সময় ওকে ঘিরে ফেলে এবং ধরা পড়ে যায়। মঙ্গল পাণ্ডের কোর্ট ওপেন করে হয়, যেটাকে সামরিক ট্রায়াল বলে, আমরা বলি কোর্ট মার্শাল। সেই কোর্ট মার্শাল ওকে নিয়ে যাওয়া হয়, জানতে যাওয়া হয় যে এটা কেন করেছে এবং এর পিছনে কে কে আছে। মঙ্গল পাণ্ডে একদম পরিষ্কার বলে দিয়েছে, এর পেছনে আমি একা, এর পেছনে আমার কেউ নেই। অনেক কিছু উত্তেজিত হয়ে বলা হয়, অনেক সাক্ষ্য নেওয়া হয়, কিন্তু কেউ ওর বিরুদ্ধে সাক্ষ্য দেয় না। এবং ইন্টারিম পিরিয়ডে ওকে যখন বন্দি করে রাখা হয় তখন ওর যে সতীর্থরা ভাবে যে মঙ্গলকে এখান থেকে ছিঁড়ে বার করে নিয়ে তালা ভেঙে পালাতে বলি। মঙ্গলকে এটা রাত্রেবেলা এসে গোপনে গোপনে বলে, মঙ্গল এতে রাজি হয় না, বলে না আমি এখান থেকে কোনো মতেই যাব না, আমি যখন সাহেবদের সঙ্গে লড়ছি আমি সামনেই লড়বো, আমি ওই কোর্ট মার্শালের এগেনস্টে লড়ব। এরপরে কোর্ট মার্শালের সেকেন্ড দিনে ওকে আরও প্রশ্ন করার পর তখন বিচারকরা সিদ্ধান্ত নেয় যে মঙ্গলের ক্যাপিটাল পানিশমেন্ট হবে, ওকে হ্যাং করা হবে। এরপর একটা বিরাট ওই সৈনিকদের মধ্যে একটা বিরাট নিস্তেজ নেমে আসে, তারা খুব দুঃখব অবস্থা। তারা যদিও এই বিদ্রোহে অংশগ্রহণ না করলেও মঙ্গলের এই যে মানে কার্যকলাপকে তারা মানসিকভাবে সমর্থন করে, কিন্তু কিছু না করে পাওয়ার হতাশাও তাদের মধ্যে জেগে ওঠে। এই হলো ঘটনা। তারপর তার তো ফাঁসি হয়েই যায়। ফাঁসির জায়গাটা নিয়েও একটা ফাঁসির জায়গাটা নিয়েও একটা কন্ট্রোভার্সি আছে। যে ফাঁসির জায়গাটা বলে সেটা লর্ড ক্যানিংয়ের মিসেস ওরা খুব ভালোবাসতেন, বলছে এখানে যে গাছটাকে ভালোবাসতেন তিনি, এখানে ফাঁসি হতে পারে না, এটা কন্ট্রোভার্সি আছে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আমরা একটা নাটক লিখেছিলাম, একটা মঙ্গল কাব্য, সেখানে একটা স্বপ্ন দেখেছিলাম যে উনি আসার পর একটা স্বপ্ন দেখেছিল বিপ্লবে। কারণ এই যে আমাদের এখানে যে রাস্তাটা আছে পোর্ট ব্লেয়ার লেন, সেখানে সৈন্যরা থাকতো। কারা থাকতো না, পোর্ট ব্লেয়ার থেকে ফেরত আসা, আন্দামান থেকে ফেরত আসা সৈন্যরা এখানে থাকতো বলে জায়গাটার নাম পোর্ট ব্লেয়ার। এই পোর্ট ব্লেয়ার লেনে একটা সময় 1823 সালে সম্বন্ধ, মঙ্গল পাণ্ডে আসার অনেক আগে, বিন্দি তেওয়ারি এখানে একটা গান আসছেন, গানার এই গানটা সিচুয়েশন মানে ইনস্টল হয়েছিল ঠিক আবদালি বাজার একটা জায়গাতে, যেখানে একটা আমরা বলি আবদালি বাজার বলি, ওর মাঝে গান। তো গানের ও গানার ছিল, গান রেডি রাখতো আর কি। তো একদিন রাত্রেবেলা হঠাৎ ওই গানটাকে নিয়ে, তখন ওই ছুটির দিন, ওই যেখানে ওরা মানে বল ড্যান্স বা সব করছে রাত্রেবেলা, সে যে গানটা নিয়ে গান ফায়ার আরম্ভ করে, মানে যাচ্ছি যেদিকে চাইছে সে গান। এরপর তথস্থ হয়ে যায়, প্রচণ্ড সব পালিয়ে যায়, গঙ্গা পর্যন্ত ধাপ দিয়েছে সাহেবরা। তারপরে একটু তথস্থ হতে সৈন্য সামন্ত এসে ঘিরে ফেলে এবং ওকে অ্যারেস্ট করে ফেলে। জানা যায় যে ওইটা ইন্টেনশনালি করেছে এবং ব্রিটিশদের বিরুদ্ধে একটা বিদ্রোহ। এরপর তো আমরা জানি ওকে শুধু ফাঁসি দেওয়া হয়নি, ওর বডিটাকে টাঙিয়ে রাখা হয়েছিল, যেটা এখন সেন্ট্রাল স্কুলের সামনে একটা গাছ আছে সেই গাছে, এবং এই জন্যে টাঙানো হয়েছিল যাতে ইট শুড বি এক্সাম্পল অফ টু অল আদার মানে সিপাহীস অফ দ্যাট টাইম, যে তুমি দেখো এরকম কাজ করলে কীরকম হবে। তো এবং বিন্দি ওখানে একটা মন্দিরও আছে,
বিন্দি বাবা বলে, এটা হচ্ছে বিন্দি টাওয়ারে। এটা ঠিক সেন্ট্রাল মডেল স্কুলের সামনে, এটা রাস্তার উপরে। এবং এই স্বপ্নটা ওকে দেখাচ্ছে বিন্দি টাওয়ার যেন এসছে, যে মঙ্গল তুই তো আমার ফেট জানিস, তোকে খুব সতর্ক হতে হবে, তুই যদি সত্যি বিপ্লব করিস তাই তোকে এটা মনে রাখতে হবে, এরা অনেক কত চতুর। যাই হোক, এটা কিন্তু মনে রেখেছিল, বলছে আর কি কথোপকথনে। তো এই বিদ্রোহের তো বিরাট অনেক দিক আছে, আমি অতটা এই মৌখিক আলোচনায় এতটা যাচ্ছি না। এরপর যখন ফাঁসি হয়ে গেল, নাক্কি খাঁ কিন্তু এসেছিল গোপনে। নাক্কি খাঁ ওর মাকে ওই বস্তিতে গিয়ে কথা দিয়েছিল, মঙ্গল পাণ্ডে ফাঁসি হলে তার চিতাভস্ম আমি নিয়ে আসবো, এই কলস, এটা কথা দিচ্ছি। এবং ওর কাছে গোপনে এখানে এসে ওই চিতার এটা চুরি করে ঘটে করে নিয়ে গেছিলো। এবং আমরা জানি এটাই বিদ্রোহের স্ফুলিঙ্গ। এরপর 1857 মহাবিদ্রোহ, যেটা সারা ভারতবর্ষে ঘটে, এবং আমরা বলি ভারতের স্বাধীনতা বিপ্লবের প্রথম বিদ্রোহ, এটা সূত্রপাত এই ব্যারাকপুরে। এবং আমরা এটা ব্যারাকপুরের অধিবাসী সবাই আমরা গর্বিত। আমরা চাই যে এই স্টেশনটার নামও অনেকবার হয়েছে যে মঙ্গল পাণ্ডের নাম করো, অন্তত মঙ্গল পাণ্ডের কিছু কিছু যে জীবনের ইতিহাস, দীর্ঘ ইতিহাস, সেগুলোকে স্কালপচার করে এখানে রেখে দেওয়া উচিত, দর্শকদের জন্য বোঝানো উচিত যে একটা পবিত্র ভূমি এখানে করা উচিত। ব্যারাকপুরের নামকরণ সম্বন্ধে ব্রিটিশরা কিছু নথি রেখে গেছে আমাদের সামনে। ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া ভলিউম 1 ভলিউম 2, এটা লিখেছেন ন্যাথিয়েল কার্জন, লর্ড ছিলেন, এবং আমরা জানি উনি এখানকার গভর্নর জেনারেল। তোমার যখন গভর্নর জেনারেল ছিলেন সেই সময় উনি ব্যারাকপুরে অনেকগুলো ইতিহাসটাকে রচনা আমরা দেখতে চাই। উনি অনেক কিছু বলেছেন, যে মানে ওনার যে পক্ষপাতিত্ব খুব ওটা দেখা গেল না। তার কারণ উনি প্রথমে বলছেন, আমি বিশ্বাস করি না যে এই জায়গাটার নাম আমরা আসার পরে হয়েছে, এর আগে একটা না নিশ্চিত নাম ছিল, এবং নেটিভ নামটা হচ্ছে চাণক, এবং এটা আমি অনেক জায়গা থেকে তথ্য সন্ধান করে জানতে পেরেছি এটা চাণক। এবং ব্যারাকপুর, এটা আমরা বলি BRRSC ব্যারাকপুর, মানে আমরা আসার পর, মানে ব্রিটিশ আসার পর 1772-তে ক্যান্টনমেন্ট হওয়ার পর যে নামটা হয়েছে সেটা হচ্ছে আমাদের নাম, তৈরি করার নাম, এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমি এখানে অনেক অঞ্চল ঘুরেছি, বিশেষ করে যখন রেল লাইন এখানে পাতা হচ্ছে, আমি একটা জায়গায় গেছিলাম ওই স্টেশনের সামনাসামনি। সেখানে গিয়ে আমি দেখলাম যে পূর্ব প্রান্তে একটা মাটি যখন খোঁড়া হয়েছে, এক্সকাভেট করা হয়েছে, এখানে একটা প্লেট পাওয়া গেল, মানে পাথরের প্লেট, সেখানে লেখা আছে আচানক। তো আমি ওটা জিজ্ঞেস করলাম লোকালদের নিয়ে গিয়ে, যেহেতু আমি এটাকে খুব সন্দিষ্ণু, তো লোকালরা বললো এই চাণক জায়গাটা লেম্যানরা বলতে পারে না, এই জন্য এটাকে ওরা বলতে আচানক, এটা হচ্ছে সূত্রপাত। তো এটা হচ্ছে ব্যারাকপুরের ওনার একটা, এছাড়া উনি অনেক জায়গা এগুলো কভার করেছেন। চিড়িয়ামোড় কিন্তু একটা বিশেষ নাম, কারণ ভারতবর্ষের রাজধানী ছিল তখন কলকাতা 1916 সাল পর্যন্ত, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে ছিল। যখন ব্রিটিশ গভর্নমেন্ট টেক ওভার করে তখন তো এর করলেন, মানে কুইন ভিক্টোরিয়ার পর থেকে এটা পাল্টে যায়, ও তখন রাজত্ব রাজা সব চলে যায়, এখানে পার্লামেন্ট ডেমোক্রেসির মতো এখানে করা হয়েছিল। তো সেই সময় তার আগে স্টেট কোম্পানি থাকাকালীন এটা ওরা ভেবেছিল এটা সেকেন্ড ক্যালকাটা করা হোক, কারণ ওরা এখানে এত আনন্দ পেত, ওরা বলছিল যে ওদের যে ইউরোপিয়ান যে এনভায়রনমেন্টে অনেকটা ব্যারাকপুরকে তৈরি করা হয়েছিল গঙ্গার ধারে। আর একটা কথা বলে নেওয়া ভালো, প্রাচীনকালে আমাদের জায়গাগুলো কিন্তু নেভাল কমিউনিকেশন, নৌবাহী যে সমস্ত নাব্যতা থাকার জন্যে, নৌ পরিযায়ী থাকার জন্যে বসতিগুলো, সেটেলমেন্টগুলো প্রাচীনকালে নদীর ধারে হতো, শহরে হতো না। গ্রাম বলে কিছু ছিল না তখন, গ্রামে চাষি থাকতো এবং কিছু বসতি থাকতো, কিন্তু যত কিছু মানে তাদের শিক্ষা দীক্ষা টোল বিকাশ অন্য সব কিছু এই নদী অঞ্চলে হতো। আমাদের এখানে একটা পুরনো পাড়া আছে গঙ্গার তীর, যেটা আমাদের গান্ধীঘাটের আগের থেকে পর্যন্ত। আর মনিরামপুর খুব পুরনো জায়গা, এটা ডাচদের ইতিহাসে আমরা দেখেছি, ওরা বলতো মনোরামপুর, সারাখ, চিচেগড়, এরপরেই হচ্ছে তোমার টিলেগড়ের পর হচ্ছে পোলতা, তারপর হচ্ছে বাঁকে বাজার, ঈশ্বরপুর,
এরভাবে চলে গেল ওদের নামগুলো। তাই হোক, মানে অ্যান্ড্রে কোবে বলে একজন ওদের গভর্নর জেনারেল ছিল অস্টেন কোম্পানি, যেটা ইসাপুরে বাঁকিবাজার বসতো, সে এটাকে ম্যাপিং করেছিল। যাই হোক, এই মনিরামপুর অঞ্চলটা তখন বৌদ্ধিস্ট ছিল, অনেক প্রাচীন মন্দির ছিল। এইসব জায়গার মাঝখানে ইন বিটুইন দ্যাট ল্যান্ড একটা মার্সি বিশাল বড় ল্যান্ড ছিল। লর্ড ক্লাইভ যখন এখান থেকে কাশিম বাজার যেতেন, যখন উনি ক্যালকাটা ফোর্ট থেকে ফোর্টোলিয়াম থেকে কাশিম বাজার মানে মুর্শিদাবাদ যেতেন, এই জায়গাটা ওনার খুব চোখে লেগেছিল। ভেরি বিউটিফুল ল্যান্ড, ভ্যাকেন্ট ল্যান্ড এবং গঙ্গার ধারে অনেকগুলো অ্যাডভান্টেজ আছে। তো উনি মনে মনে ভেবেছিলেন ব্রিটিশ যদি কোনোদিন এখানে ক্ষমতা লাভ করে, তাহলে তার যে প্রথম মিলিটারি ছাউনিটা সামরিক শক্তির জন্যে এখানে পত্তন করা হবে। অ্যান্ড দ্যাট প্ল্যান উনি যেটা এনভিজেজ করেছিলেন, সেটাই পরবর্তীকালে ব্রিটিশ গভর্নমেন্ট এইখানে মেনে নিয়ে ক্লাইভ চলে যাওয়ার পরও 1772 এখানে করা হয়। এখানে জমি জমা কিনে নিয়ে নেয়, বিরাট বড় ক্যান্টনমেন্টের ব্যাপার। আর ওয়েসলি তারপর থেকে যে ডেভেলপমেন্ট হয়, পার্কের ডেভেলপমেন্ট, সেগুলো যেমন আমাকে প্রশ্ন করলে যে এখানে চিড়িয়ামোড় জায়গাটা, চিড়িয়ামোড়টা হয় লর্ড ওয়েলেসলির টাইমে। একটা টাইমে লর্ডরা আসছে। ওয়েলেসলির একটা কৃতিত্ব হচ্ছে চিড়িয়ামোড়ের হিন্দু স্কুলটা, বিরাট বড় জায়গায় নিয়ে যে আছে, এখনও পর্যন্ত ভ্যাকেন্ট ল্যান্ড আর স্কুল হিন্দুস্তানি ভাষায় পড়ানো হবে, এটা কিন্তু ওনার দান। আর গভর্নমেন্ট স্কুলটা হচ্ছে এমএলএ এডেনের দান, এডেনের স্ত্রী, উনি ওটা করেছিলেন চার্চ টাইপ স্ট্রাকচার তখনকার দিনে গভর্নমেন্ট স্কুল। এটা হচ্ছে ওনার কৃতিত্ব। চিড়িয়ামোড় হচ্ছে মেনাজেরি ছিল, বিভিন্ন পশুদের সংঘবদ্ধ করে এখানে নিয়ে আসা হতো তখনকার দিনে। এটা তখন ওদের তো সব জায়গায় যেখানে যায় বসত করতে হবে, ক্লাব করতে হবে, তোমার সমস্ত টুর স্কুল করতে হবে, চার্চ করতে হবে। এটাও রিক্রিয়েশনাল মেজার, যেমন থিয়েটার হলের মতো এখানে ওরা মেনাজেরি করেছিল। এক্সাক্ট লোকেশনটা হচ্ছে এখনকার যেটা চার্চ, সামনের চার্চ প্রোটেস্ট্যান্ট চার্চটা, ওটা তো ক্যাথলিক চার্চ। প্রোটেস্ট্যান্ট চার্চের সামনে থেকে আরম্ভ করে একদম তোমার গঙ্গার ঘাট পর্যন্ত। এবার একটা কথা বলি, অনেকেই জানেন এখানে হল অফ ফেম আছে, এটা ব্রিটিশদের কাজ, বিরাট হল অফ ফেম যাবে, যেটা বিশাল বড়, যেটা গভর্নর বিল্ডিং বলো আমরা এখন, রাজভবন বলি, ওটা হল অফ ফেম ছিল, নাম ছিল। তার এখানে একটা নিশানঘাটের পাশে একটা টাওয়ার দেখেছেন। হোয়াট ইজ দ্যাট টাওয়ার? এই টাওয়ারটার সম্বন্ধে অনেকেই জানে না। এই টাওয়ারটার নাম সেমাফোনিক টাওয়ার, SEMAPHONE। সেমাফোনিক মানে আকার ইঙ্গিতে কোনো ইঙ্গিত দেওয়া, যেটা জাহাজে করা হতো বা প্লেনে এখনও এতে করা হয়, যা সিগন্যালিং করে এটা করা হতো, ওই উঁচুতে ওঠে এটা করা হতো। এই সিগন্যালিং দেখা হতো, যেহেতু গ্যাঞ্জে সেখানে যাচ্ছে, এনিমি আসছে কিনা, কার জাহাজ, কার জাহাজ, কেন তখন পালতোলা জাহাজ, এইগুলো দেখার জন্য এরা আসতো। জর্জ এভারেস্টও ব্যারাকপুর এসছেন, বিজু রোডের ধারে উনি চয়েস করেছেন সোদপুর সূর্য টাওয়ারগুলো আছে, GTS টাওয়ার এগুলো আছে, GTS টাওয়ার অনেক জায়গায় আছে। দীর্ঘ ইতিহাস। আমি ইচ্ছাপুরতে যাচ্ছি, ইচ্ছাপুরটা আর একটা দিনে আলোচনা করা যাবে, এখানে আরও সমৃদ্ধ ইতিহাস, এটা বলব। এইটুকু হচ্ছে ইতিহাস। এরপরের যে ঘটনাটা, যেটা আমি বললাম, এরপরে একটা ঐতিহাসিক ঘটনা ঘটে যায়, অনেকের অজানা, বিশেষ করে বারাকপুরের অনেক লোকই জানে না, জানলেও খুব খুব কম জানে। এটা আমি দীর্ঘ সময় ধরে অনেক কাজকর্ম করে 3 বছর ধরে কাজ করেছি। সেটা হচ্ছে এই ব্যারাকপুর, এক্স্যাক্টলি ব্যারাকপুর যে স্পেলিংটা আছে, এই নামে একটা শহর আমরা পাই। এখান থেকে 22,000 কিলোমিটার দূরে সুদূর দক্ষিণ আমেরিকার ক্যারিবিয়ান উপসাগরের ছোট্ট 2টি দ্বীপ, ত্রিনিদাদ এবং টোবাগো অঞ্চলে, সেখানে একটা সমৃদ্ধ শহর ব্যারাকপুর। আমরা বিশ্বাস করতে পারিনি এই ব্যারাকপুর তো ক্যালকাটা বা যে কোনো নাম, নিউ দিল্লি, অনেক জায়গায় হতে পারে। আমরা মেক্সিকোর নাম তো আমেরিকাও শুনি, মেক্সিকোতেও আছে, ওখানেও নাম আছে ক্যালিফোর্নিয়া, আর এক জায়গায় ক্যালিফোর্নিয়া আছে, হতেই পারে, স্বাভাবিক নাম, এর সঙ্গে কোনো ভাবনা কিছু নেই। কিন্তু আমার একটা সন্দেহ হয়েছিল, ব্যারাকপুর নামটা, এই নামটা পার্টিকুলার স্পেলিংটা ওটি, এটা অত দূর যাবে ইয়ে করে। এর ইতিহাস অনুসন্ধান করাটা বিরাট সময়ের ব্যাপার।
আমরা পেছনে হাঁটতে হাঁটতে যে জায়গাটা ধরলাম সেটা হচ্ছে একমাত্র হতে পারে এই স্পেলিং নিয়ে যাচ্ছে যারা, সেটা কি সিপাহী ছিল কোনো দিন, ব্যারাকপুরে কোনো দিন ছিল? ব্যারাকপুর নামটা তো এমনি সাধারণ লোক কেউ বিহার শিখে বলবে না, কেউ বিদেশে যায়নি। কারা বিদেশে গেছে? আমরা অনুসন্ধান করে জানতে পারলাম যে বিদেশে গেছে ভারতবর্ষ থেকে একদল বিরাট লোক, প্রায় 10 লক্ষ লোক, তারা গেছে পরিযায়ী শ্রমিক হিসেবে, ইংরেজিতে যেটাকে ইন্ডেঞ্জার লেবার বলা হয়। সেই হিসেবে বিভিন্ন বন্দর থেকে, কলকাতা বন্দর থেকে সবচেয়ে বেশি, ম্যাড্রাস থেকে কিছু আছে, মুম্বাই থেকে কিছু আছে। কলকাতা থেকে বেশি কেন? কলকাতায় ব্রিটিশদের রাজধানী ছিল এবং ওরা এখানে। তা পরিযায়ী শ্রমিক কেন? কী জন্য পরিযায়ী শ্রমিক? এই কারণে পরিযায়ী শ্রমিক, দাসপ্রথার অবসানের পর যে অবস্থা এসেছিল ব্রিটিশের বা অন্য যারা মেরিটাইম নেশন কারা বলে? ব্রিটিশ, ফ্রেঞ্চ, ডাচ, ডেনমার্ক, পর্তুগিজ, এরা আরও অনেক যারা ইউরোপের মেরিটাইম নেশন, তারা বাণিজ্য করতো। আসলে বাণিজ্যর নামে দেশ দখল করা একটা সাম্রাজ্যবাদী প্রাথমিক স্তর। যাই হোক, এদের যে পত্তনগুলো এরা পেয়েছিল আফ্রিকান অঞ্চলে বা অন্য আনহ্যাবিটেড, যেখানে হ্যাবিটেশন ছিল না, সেই সব অঞ্চলগুলো ধরে সেখানে ডেভেলপ করা, কৃষিক্ষেত্রে, তখন তো ইন্ডাস্ট্রি হয়নি, কৃষিক্ষেত্রে ডেভেলপ করা। সেখানে মজুরি করবে কে? দাস নেই। সুতরাং মজুরি করবার সহজ উপায় হচ্ছে তাদের সেটেলমেন্টে, আমার ব্রিটিশদের সেটেলমেন্টে থেকে লোক নিয়ে যাওয়া, দরিদ্র নিঃস্ব লোকগুলোকে ওখানে নিয়ে যাওয়া। এরা হচ্ছে পরিযায়ী শ্রমিকের কাজ করবে। পশ্চিমবঙ্গে খুব কম ছিল, বেশিরভাগ বিহার, ভোজপুর, ইউপি, এই অঞ্চলের লোকগুলো এখানে নিয়ে গেছিলো। এই অঞ্চলের লোকেদের সঙ্গে এরা নিয়ে গিয়ে কী করতো? এরা এক একটা জাতি, ডাচরা নিয়ে গেছে সুরিনামে, কেউ নিয়ে গেছে ফিজিতে, কেউ নিয়ে গেছে গায়নাতে, কেউ নিয়ে গেছে মালদ্বীপে, সিলনে, এরকম অনেকটা জায়গায় নিয়ে গেছে, অনেক মেরিটাইম নেশন। ইংরেজরা বিশেষ করে এখান থেকে 1,40,000 মানুষকে এখান থেকে ট্রান্সপোর্ট করে নিয়ে যায় ওই সুদূর দক্ষিণ আমেরিকার 22,000 কিলোমিটার দূরে ওই ব্রিটিশদের অধীনে থাকা ট্রিনিদাদ টোবাগো দ্বীপে আখ চাষ করার জন্যে, তারপরে সুগার কেন থেকে সুগার করার জন্যে ইন্ডাস্ট্রিতে, এবং সেগুলো ওদের দেশের যে বিজনেসম্যান তাদের স্বার্থ রক্ষার জন্যে, এবং এরা গেছিলো। সে এক অবর্ণনীয় ইতিহাস। চিন্তা করা যায় না তারা কীভাবে তারা জাহাজে যেত। আমি ছোট্ট করে একটু বলছি, অদ্ভুত তাদের জার্নি। মানুষ মরে যেত, লোভ দেখাতো এখানে গিয়ে সোনার তাল গুলোবে, আসলে কিচ্ছু নেই। ওখানে গিয়ে নেমেই তার পরদিন থেকে শহরের কোণে থাকা, সেখানে যেগুলো খাওয়া, সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত ওইখানে কাজ করা, অবর্ণনীয়, মানে মানুষ না রমাংসে কাজ করতো। কিন্তু এরা ওই অবস্থায় থেকে যে মানুষ হবার, মানে তাদের নিজেদের ডেভেলপ করার, ওই সেই জাপার ছাত্রের কথা, এ ম্যান হ্যাজ নো এসেন্স, এই একমাত্র জিনিস এসেন্স নেই। তা মানে কি? এসেন্স মানে কি? আমি যদি এই বইটা, এই কলমটা, এই ক্যামেরাটা, এই আলোটা তৈরি করি, তার একটা প্ল্যান থাকবে, ছবি আঁকবো তার মধ্যে, এটাকে বলা হয় এসেন্স। সেই এসেন্স ম্যানের নেই। মানে এসেন্স নেই বলো না, মানে এসেন্স নেই। কী আছে? পোটেনশিয়াল আছে। আর কি আছে? রেসপন্সিবিলিটি আছে। তাহলে সে কী করবে? সে আর কিছু করবে না, সে নিজেকে তৈরি করবে, এটা তৈরি করাবে। প্রকৃতিকে সেই জন্যই মানুষ, আমরা তখন থেকে দেখছি, তৈরি করে, সৃষ্টি করে। প্রকৃতি আমাদের নেচার, সেই নেচারকে আরও ভেঙে ভেঙে তৈরি করার, তার সপক্ষে, তার থাকার স্বার্থে এটা তারা করেছিল। যাই হোক, এরাও তেমনিভাবে ওই সংগ্রাম করে ওইখানে থেকেছিল। 5 বছরের মধ্যে আসতে গেলে টিকিট পয়সা পাওয়া যাবে না, 10 বছর থাকতে বলে তাহলে তোমার টিকিট পাওয়া যাবে টাকা। আর যদি দয়া করো তুমি চাও, তোমাকে এখানে ল্যান্ড দেবে, সে ল্যান্ড ভাবা যায় না, মার্শি ল্যান্ড, চড়া জঙ্গল, তাকে ডেভেলপ করে থাকতে হবে। ওরা তখন ভাবলো আমরা তো অলরেডি কালাপানি পার হয়ে গেছি, আমাদের আর জাত মান খাওয়াবার কিচ্ছু নেই, খুব গোড়া অর্থোডক্স, ওরা যদি এখানে ফিরে আসে কেউ নেবে না। সেই জন্য ওরা সিদ্ধান্ত নিয়েছিল আমরা এখানেই থাকবো। আর যে লোকগুলো গোপনে চাকরি পাই এখান থেকে ছাড়া গেল ওই সৈন্যবাহিনী থেকে, 34 বেঙ্গল নেটিভ ইনফ্যান্ট্রি থেকে, তারাও গোপনে খাওয়ার জন্যে দেশে না গিয়ে ওই পরিযায়ী শ্রমিক, ইন্ডেঞ্জার লেবারে যোগদান করেছিল।
গিয়ে তারা চলে যায় ওই ত্রিনিদাত্তভাবে। তাদের সংগ্রাম, দীর্ঘ সংগ্রামের পর ওই জমির উপর তারা পত্তন গড়ে তোলে আস্তে আস্তে। এবং তারা যেহেতু এই ব্যারাকপুর থেকে গেছে, তাই তাদের স্মৃতিতে বেশি জানা দিয়েছে তাদের মানে ইউপি দেশ ছাড়া ব্যারাকপুর, কারণ সেখানে তারা লড়াই করেছে, সেইখান থেকে তারা গেছে। এই জন্য তারা নাম দিয়েছিল ব্যারাকপুর। আমরা হতভম্ব চেয়েছিলাম, এই আমাদের মানুষ এইখান থেকে গিয়ে করে নাম দিয়েছে ব্যারাকপুর। কত ভালোবাসে তারা এই দেশটাকে, শুধু না বিপ্লবকে, আমাদের সিপাহী বিদ্রোহকে। আজকে আমার বলতে দ্বিধা নেই। আমরা তখন যখন ওখানে দেশের লোকের সঙ্গে কথা বলি, তারা খুব হেসেছে আমাকে বলে যে দাদা, আই হার্ড ইউ দ্য নেম অফ ব্যারাকপুর ফ্রম আওয়ার অ্যানসেস্টার্স who are great grandfather, etc. They came from this land, holy land, Barakpur, at the bank of the Ganges, I know, and they have revolted against the British Empire. We have also fight against British. ওরা স্বাধীন পেয়েছে 1962, আমরা 47। এই যে কালমিনেশনটা, এই যে অদ্ভুত মিল খুঁজে পাওয়া যায় না, সেই ব্যারাকপুরকে আমরা দেখেছি। They have carried with them, শুধুমাত্র জামা কাপড় না, they have carried with them all Indian culture, all system, all their tradition with them. এবং সেখানে তারা বিবাহ, তাদের পুজো, তাদের ধর্ম, তাদের পোশাক, আশাক, আহার, বিহার, এভরিথিং they have followed like Indian. এবং they are very much proud of being, I am, যদিও আমরা ইন্ডিয়ান ডায়াসপোরা, আমরা ভারতীয় বংশোদ্ভূত, কিন্তু আমরা ভারতীয় বলেও গবেষণা করি। সেখানে তৈরি হয়েছে ভালো ভালো ক্রিকেটার, আমরা জানি, শিবনাথ চন্দ্র পালে সব ওখানে ব্যারাকপুরের লোক। অনেক গায়ক আছে, নামগুলো কি অনেক, যেমন ডেভিড রামান। ডেভিডটা একটা এই নাম, ওরা কথা বলে ইংরেজিতে, হিন্দি এখন বলতে পারে না, পুরনো লোকটা বলে, সুরিনাম হিন্দিও বলে। সুরিনাম একটা দেশ, অদ্ভুত, সেটাও জানা দরকার। সুরিনাম হচ্ছে, ওরা রামায়ণ নিয়ে গেছিলো, ডাচরা নিয়ে গেছিল সুরিনামে, রামায়ণ নিয়ে গেছিলো সঙ্গে করে। শ্রীরাম রামান, শ্রীরামান, সুরিনাম। অপভ্রংশ হচ্ছে লেম্যান, ওরা নাম দিয়েছে। সুরিনামে তো কি হিন্দি কথা বলে, ওখানে এখন ভোজপুরি কথা বলে, বেশি দূর না ওটা। এই হচ্ছে ইতিহাস। আমরা আরও জানবো ব্যারাকপুরকে নিয়ে, যখন আরও ব্যাপক নিয়ে আমরা যখন প্রেজেন্টেশন দেবো জনমানুষে, সেখানে আরও ব্যাপকভাবে জানতে পারবো কী করে বিয়ে হয়, কী করে তারা গান গায়, কী করে পোশাক পরে, কী করে স্কুলে যায়, কী করে ফুটবল খেলে, কী করে ক্রিকেট খেলে, কী করে আমরা দেখবো ভারতীয় লোক ইংলিশে কথা বলছে। ঠিক আছে, আজকে আপাতত আমরা একটা জায়গায় থামলাম। আমাদের আলোচনার আজকের একমাত্র বিষয় যেটা ব্যারাকপুরের বিভিন্ন দিক, তার খুব সামান্য পার্সেন্টেজ আমরা আজকের কথাগুলোতে ধরতে পারলাম। অনেক কথা, কিন্তু ব্যারাকপুরের যত কথা আছে তার মধ্যে এই পার্সেন্টেজ শতাংশ হিসাবে খুব সামান্য। বাকি ব্যারাকপুরের কথা নিয়ে এবং এই বিষয়ের গণ্ডি ছাড়িয়ে আরও অনেক অনেক রকম বিভিন্ন বিচিত্র বিষয়ের মধ্যে ঢোকার চেষ্টা করব শ্রী শ্যামসুন্দর বসুর সাথে, এবং অবশ্যই ব্যারাকপুর নিয়েও কথা আরও এগোবে। কিন্তু আজ এই অবধি, আপনারা দেখতে থাকুন আর্ট পৌড়ে আমাদের এই আড্ডা, এই শ্যামসুন্দর বসুর সাথে আমাদের ব্যারাকপুর নিয়ে আড্ডা, আরও বিভিন্ন বিচিত্র বিষয় নিয়ে আড্ডা, সবটাই চলতে থাকবে। আজ এই অবধি, নমস্কার।